মানচিত্রের যে লাল জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া একটা মিস্ট্রিয়াস রাষ্ট্র, একবার অলৌকিক। এইটাতে প্রায় 17,000 দ্বীপ আছে, প্রায় 17,000। এবং এই 17,000 দ্বীপে যত মানুষ বসবাস করে তারা প্রায় 700 ভাষায় কথা বলে, ছোট বড়। যেমন বাংলাদেশ, আমরা কিন্তু বাঙালি জাতি। আমাদের পাশাপাশি কিন্তু গারো, চাকমা, মারমা এরকম 50টা উপজাতি আছে। এবং এই সমস্ত 50টা উপজাতি মিলিয়ে ধরেন 30 থেকে 35টা ভাষা এখানে আছে। তারপরেও আমরা সবাই মিলে আমরা বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশী হিসেবে নিজেদেরকে পরিচয় দিই এবং আমরা একটা ইউনাইটেড রাষ্ট্র। এটা বাংলাদেশের জন্য সহজ। কিন্তু ইন্দোনেশিয়া কিন্তু এটা চিন্তা করেন, এইরকম জায়গা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এইখান থেকে এই যে দূরের যে পাপুয়া নিউগিনির যে দ্বীপটা, এই দ্বীপের দূরত্ব প্রায় 4,000 কিলোমিটার। তাহলে কেন্দ্র থেকে এরকম 4,000 কিলোমিটার দূরের একটা দ্বীপকে কন্ট্রোলে রাখা, নিজের নিয়ন্ত্রণে রাখা কিন্তু খুবই খুবই টাফ। এটা কতটা টাফ একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের বাংলাদেশের মেইন ভূখণ্ডের সাথে কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রাম বা চিটাগংয়ের বা বান্দরবন, রাঙামাটি এই অঞ্চলের কানেকশন আছে। এটা কিন্তু আইসোলেটেড না। আমাদের ল্যান্ড, আপনি ডাইরেক্ট গাড়ি চালিয়ে কিন্তু আপনি বান্দরবন চলে যেতে পারবেন। তারপরেও এই অঞ্চলে নাথান বমের নেতৃত্বে কিছুদিন আগে কুকি চিন লিবারেশন ফ্রন্ট নামে একটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তৈরি হয়েছিল। তারা এখনও কার্যকর আছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এই পার্বত্য অঞ্চলে তাদের নিজেদের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল বা একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করা। তার মানে তারা বাংলাদেশ থেকে আলাদা হয়ে যেতে যাচ্ছে। আমাদের মানচিত্র তারা ভেঙে নিয়ে চলে যেতে যাচ্ছে। এই যে বিচ্ছিন্নতাবাদীরা, এই বিচ্ছিন্নতাবাদীরা কিন্তু একটা রাষ্ট্রের প্রধান হুমকি। কেননা একটা রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধরে রাখা। এই যে আমাদের চিকিৎসা ব্যবস্থা করা, রাস্তাঘাট করা, শিক্ষার আয়োজন করা, এইগুলা রাষ্ট্রের গৌণ কার্যক্রম। বাট যেইটা একবারে ফান্ডামেন্টাল কার্যক্রম, সেই কার্যক্রম হচ্ছে রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব ধরে রাখা। তো বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র এবং মেইন ভূখণ্ডের সাথেই কানেক্টেড। ছোটখাটো দ্বীপ আছে, বাট আমাদের মেইন জনগণ কিন্তু আলাদা আলাদা দ্বীপে থাকে না, আমাদের এই মেইন ভূখণ্ডেই থাকে। তারপরেও কিন্তু নাথান বমের নেতৃত্বে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তাহলে ইন্দোনেশিয়ার জন্য তো এটা আরও বেশি ডেঞ্জারাস। কেননা যারা এই দ্বীপে আছে তারা বলতে পারে যে আমরা 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 নিজেদের, আমাদের সাথে তো মেইন ইন্দোনেশিয়ানদের কোনো মিল নাই। আমরা যে ভাষায় কথা বলি ওরা ওই ভাষায় কথাও বলে না। তাহলে আমরা কেন ইন্দোনেশিয়ার পতাকার তলে থাকবো? আমরা স্বাধীন হয়ে যাই। ওরা বলল আমরা স্বাধীন হয়ে যাই, ওরা বলল আমরা স্বাধীন হয়ে যাই, ওরা বলল স্বাধীন হয়ে যাই। তাহলে কিন্তু এই যে বিচ্ছিন্নতাবাদী নানান জায়গায় যে ডিস্টার্ব তৈরি হবে, সরকারের মেইন কাজ হবে এদেরকে দমন করা। অর্থাৎ পতাকা ঠিক রাখা, মানচিত্র ঠিক রাখা। সরকার রাষ্ট্রের উন্নয়নে বা ফরেন পলিসির দিকে মনোযোগী দিতে পারবে না। সে শুধু তার স্বাধীনতা নিয়ে ব্যস্ত থাকবে। তো এইটা কিন্তু একটা রাষ্ট্রের মেইন ডেভেলপমেন্টের জন্য একটা হুমকি হিসেবে থাকবে। তো এই জিনিসটা আসলে ইন্দোনেশিয়া ব্যালেন্স করতেছে কিভাবে? যে এত ছোটখাটো দ্বীপ তারপরেও একটা জাতীয়তাবাদ, এইটা তারা কিভাবে রক্ষা করতেছে? এইটা ইন্দোনেশিয়া রক্ষা করতেছে হচ্ছে তাদের একটা নীতির মাধ্যমে, যে নীতিটার নাম হচ্ছে পঞ্চাশিলা। এই ইন্দোনেশিয়ান ভাষায় পঞ্চা মানে হচ্ছে ৫ আর শিলা হচ্ছে নীতি বা পঞ্চনীতি আপনি বলতে পারেন। এইটা ইন্দোনেশিয়া স্বাধীন হওয়ার পর থেকেই তারা মোটামুটি এই নীতির মধ্য দিয়ে চলে। এবং এই পঞ্চনীতির ১ নাম্বার নীতি হচ্ছে একক স্রষ্টার উপর বিশ্বাস। অর্থাৎ আপনার ধর্ম যাই হোক না কেন, আপনি একজন স্রষ্টার উপর বিশ্বাস রাখবেন। আপনি ১০-১২টা গডের কথা আপনি বলবেন না। ধরেন ইন্দোনেশিয়াতে মুসলমানরা আছে, অর্থোডক্স খ্রিস্টানরা আছে, ইন্দোনেশিয়াতে বৌদ্ধরা আছে, আরও অন্যান্য অনেক জাতিগোষ্ঠীর লোকজন আছে। বাট সকল জাতিগোষ্ঠী একক খোদায়, একজন খোদায় বিশ্বাস করতে হবে। এইটা হচ্ছে তাদের যে একটা জাতীয় নীতি। ২ নম্বর নীতি হচ্ছে ন্যায়সঙ্গত ও সভ্য মানবতা। অর্থাৎ আপনি একজন
একজন ইন্দোনেশিয়ান হয়ে আরেকজন ইন্দোনেশিয়ানকে আপনি শোষণ করতে পারবেন না। একজনের সাথে বর্ণবাদী আচরণ করতে পারবেন না। একজনকে মানে একজনকে আপনি নির্যাতন করতে পারবেন না। আপনি সবার সাথে মানবতার সাথে আপনি আলাপ আচরণ করবেন বা তার সাথে আপনি সম্পর্ক রাখবেন। আর ৩ নাম্বার হচ্ছে এইটা সবচেয়ে ইন্দোনেশিয়ার একটা ইউনিক বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। বৈচিত্র্যের মধ্যেও ঐক্য ধরে রাখা। কারণ আপনি ১৭,০০০ আলাদা, আলাদা দ্বীপে বা নানান জায়গায় বসবাস করতেছেন। আপনি নানান ভাষায় কথা বলতেছেন। আপনার একেকজনের বৈশিষ্ট্য, একেকজনের সংস্কৃতি একেক রকম। তারপরেও আপনি একটা ইন্দোনেশিয়ান জাতীয়তাবাদ, ইন্দোনেশিয়ান সাতার মধ্যে আপনি থাকবেন। তার মানে আপনার মধ্যে অনেক বৈচিত্র্য আছে। তারপরেও আপনি ইউনাইটেড একটা জাতিগোষ্ঠী। বাংলাদেশে আপনি মেইন বাঙালি, কিন্তু এছাড়াও যে ৫০ টা উপজাতি আছে, সবাই আপনারা বাংলাদেশী। আপনারা একটা ছাতার নিচে থাকবেন। সেটা হচ্ছে বাংলাদেশী ছাতা। সো তারাও একটা এই বৈচিত্র্যের মধ্যেও একটা ঐক্য বজায় রাখছে। সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান জাতীয়তাবাদ। এবং ৪ নাম্বার হচ্ছে প্রতিনিধিত্বমূলক আলাপ আলোচনা, ঐক্যমত। অর্থাৎ এইখানে যে গণতন্ত্র চলে, এই গণতন্ত্র মানে আপনি ভোট দিয়ে আপনাকে নির্বাচন করা হয়েছে, আপনি যা ইচ্ছা তাই করবেন তা না কিন্তু। ইন্দোনেশিয়ার গণতন্ত্র হচ্ছে আপনাকে নির্বাচিত করা হয়েছে গণতন্ত্রের মাধ্যমে, কিন্তু আপনি রাষ্ট্রীয় বড়, বড় ডিসিশন আলাপ আলোচনার মাধ্যমে নেবেন। আপনি সমস্ত স্টেক হোল্ডারকে নিয়ে আসবেন। আপনার বিরোধী দল অন্যান্য যারা আছেন সবাইকে নিয়ে আপনি আলোচনা করে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিবেন। এবং ৫ নাম্বার হচ্ছে সামাজিক ন্যায় বিচার। অর্থাৎ আপনি সবার জন্য সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করবেন। আপনি তাদের সামাজিক সুরক্ষা, তাদের খাবার লাগলে খাবার, চিকিৎসা লাগলে চিকিৎসা, তার যা লাগে এইটা আপনার সরকার রাষ্ট্রীয়ভাবে এইটা বহন করবে। এই পঞ্চশীলা নীতির উপর বেস করে ইন্দোনেশিয়া এত একটা ডাইভার্সিফাইড দেশ হওয়ার পরেও সে ইউনাইটেড আচার-আচরণ করে বা একক ইন্দোনেশিয়ান জাতীয়তাবাদ দেখায়, এবং সে এখনো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে না। তবে এর একটা ক্রিটিসিজম আছে। ১৯৬৭ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ইন্দোনেশিয়ার যে ২য় প্রেসিডেন্ট ছিল সুহার্তো, এই সুহার্তো কিন্তু একজন ডিক্টেটর ছিল। তিনি জোর করে ক্ষমতা বা মসনদ টিকিয়ে রেখেছিলেন। অনেক ইতিহাসবিদরা লিখেছেন সুহার্তোর ডিক্টেটরশিপ ধরে রাখার একটা হাতিয়ার ছিল এই পঞ্চশীলা। সে নেগেটিভলি এটাকে ব্যবহার করেছে। মানুষকে জোরপূর্বক পঞ্চশীলা মানতে বাধ্য করেছেন। এর জন্য তিনি তার মসনদ টিকিয়ে রেখেছেন যে তুমি ইউনাইটেড থাকবা এবং আমাকে প্রেসিডেন্ট মানতে বাধ্য করেছেন। এটা একটা নেগেটিভ ব্যবহার, এবং তিনি ডিক্টেটর হয়ে গেছেন। ৩১ বছর তিনি ইন্দোনেশিয়াকে শাসন করেছেন। কিন্তু এই সমালোচনার পরেও এই পঞ্চশীলা এত একটা ডাইভার্সিফাইড রাষ্ট্রকে ইউনাইটেড রাখার ক্ষেত্রে যে ভূমিকা পালন করে যাচ্ছে, এটা বিশ্ব রাজনীতিতে একটা অলৌকিক এবং মজার ঘটনা।